International Accounting and Finance, Paper 10. Okay, hello learners. Hope you are doing well. চলো আজকের ক্লাস স্টার্ট করি। খুব মজার ভাবে আমি খুব ইন্টারেস্টিং ভাবে করানোর চেষ্টা করবো যাতে তোমাদের বোর না লাগে। স্টিল যদি বোর লাগে ক্ষমা করে দাও, নতুন নতুন করছি তো, পরের ভিডিওগুলোতে ভালো হবে। চলো চলো স্টার্ট করি, বেশি টাইম নেই। সেকেন্ড চ্যাপ্টার করাচ্ছি। ওকে, পেপার 10 সেকেন্ড চ্যাপ্টার, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং কনভার্জেন্স। ওকে, স্টার্ট। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং কনভার্জেন্স, হোয়াট ইজ দিস? এটা কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং কনভার্জেন্সটা আসলে কি? আসলে কি হয়, প্রত্যেকটা দেশের অ্যাকাউন্টিং রুলস আলাদা আলাদা রকম হয়, কিন্তু তাহলে তো সমস্যা দেখা দেবে। একটা কান্ট্রির অ্যাকাউন্টিং স্টেটমেন্টস গুলো, ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো, যেগুলো ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো, নোটস টু অ্যাকাউন্টস এটসেট্রা, তো এগুলো তো একটা দেশের অন্য আর একটা দেশ বুঝতে পারবে না, তাহলে তারা ইনভেস্ট করবে কি করে যদি বুঝতে না পারে? সাপোজ তুমি ইন্ডিয়াতে থাকো, ঠিক আছে, তুমি বাইরের কোনো দেশের কোনো কিছুর ওপর ইনভেস্ট করতে চাও, কোনো কোম্পানির ওপর। ওকে, ফাইন। তো বাইরের দেশের যে কোম্পানিটার উপর তুমি ইনভেস্ট করতে চাও, সেই কোম্পানিটা কেমন পারফর্ম করছে সেটা তুমি জানবে কি করে? অবভিয়াসলি একটা কোম্পানি কেমন পারফর্ম করছে, কি করছে না করছে, সেটা তার ফিনান্সিয়াল ডকুমেন্টস দেখেই জানা যায়। কিন্তু যদি এক একটা আমাদের দেশের এক ধরনের হয়, আর বাইরের দেশে, যে দেশের কোম্পানিটার উপর তুমি ইনভেস্ট করতে চাইছো, সেই দেশের কোম্পানিটার ডকুমেন্টস যদি আলাদা রকম হয়, তুমি কি বুঝতে পারবে? তুমি তো সেটার সাথে ফ্যামিলিয়ার নও, দেন হাউ কুড ইউ আন্ডারস্ট্যান্ড? আর যদি তুমি ভালো করে বুঝতেই না পারো, তাহলে তুমি সেটার উপর ইনভেস্ট করবে কি করে? সুতরাং আমাদের দরকার কনভার্জেন্স। ওকে, হোয়াট ইজ কনভার্জেন্স নাও? কনভার্জেন্স হলো ওই যে অন্য দেশের একরকম, আমার দেশের একরকম, আরেকটা দেশের আরেক রকম, সমস্ত এতগুলো থাকলে তো ঝামেলা হবে। দেন ইন্টারন্যাশনাল আইএফআরএস, ইন্টারন্যাশনাল যেটা আইএফআরএস হচ্ছে কি, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্টেটমেন্ট, রাইট, যেটা কিনা সমস্ত দেশের এক ধরনের হবে। তো সেই রকম ভাবে কনভার্জেন্স মানে একতা, ঠিক আছে, মানে অন্য দেশের থেকে একটু নেওয়া, সিমিলার করা। ওকে, মানে ওকে, লেটস লেটস আন্ডারস্ট্যান্ড উইথ আ এক্সাম্পল। সাপোজ তুমি চকলেট আইসক্রিম ভালোবাসো, বাট একটা জাপানের বন্ধু আছে তোমার, সে ভ্যানিলা আইসক্রিম ভালোবাসে। দেন তুমি তো তাকে একদিন তোমরা ডেট করছো, ঠিক আছে, কিন্তু তুমি তাকে আর কি রাগ করাতে পারো না। তুমি আহ, কি করবে? চকো ভ্যানিলা আইসক্রিম নেবে, রাইট, মিক্সচার। তো কনভার্জেন্সটা হলো সেম লাইক দ্যাট, মিক্সচার, ঠিক আছে, যাতে কিছুটা কনসিস্টেন্সি, কম্পারেবিলিটি, কিছুটা হারমোনাইজ করা যায়, কিছুটা সিমিলার হয়, মানে অ্যাকাউন্টিং ডকুমেন্টস গুলো, ফিনান্সিয়াল ডকুমেন্টস গুলো, সেগুলো যেন কিছুটা সিমিলার হয়, দ্যাট ইজ কনভার্জেন্স। ওকে, কনভার্জেন্স মিন কি হচ্ছে তাহলে? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং কনভার্জেন্স মিন কি হচ্ছে, যে ইন্টারন্যাশনালি অ্যাকাউন্টিংটাকে কনভার্জ করা। ওকে, সেটা আমরা আরো বিস্তরে জানবো। চলো, need and significance of convergence. ওকে, ফার্স্ট হচ্ছে গ্লোবাল কম্পারেবিলিটি। কনভার্জেন্স থাকে বলেই আমরা ইজিলি কান্ট্রির মধ্যে, মানে বিভিন্ন কান্ট্রির মানে যারা অন্য কান্ট্রির লোকও আমাদের কোম্পানিতে যদি ইনভেস্ট করতে চায়, আমাদের দেশের কোম্পানিতে, তারাও যাতে আমাদের ফিনান্সিয়াল ডকুমেন্ট বুঝতে পারে, আর আমরাও যাতে তাদের বুঝতে পারি, এটা অ্যালাউ করে। কনভার্জেন্সের জন্যই আমরা কিন্তু এটা করতে পারি, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে ইমপ্রুভ ট্রান্সপারেন্সি ইউজিং কমন স্ট্যান্ডার্ড। দেখো, কমন স্ট্যান্ডার্ড ইউজ করা হয়, যার ফলে কিনা ক্ল্যারিটি থাকে, রিলায়েবিলিটি থাকে, বিশ্বাসযোগ্যতা থাকে, যে আমিও তো এরকমই করি, ঠিক আছে। চলো, এর ডকুমেন্টও তাহলে ঠিক আছে। ওকে, ট্রাস্ট বিল্ড করে কাদের মধ্যে? স্টেক হোল্ডার্সদের মধ্যে, যারা ইনভেস্ট করবে কোম্পানিতে, যারা কোম্পানির ওনার, তাদের মধ্যে। ওকে, ফাইন। Ease of cross-border investments. It simplifies analyze for global investors.
encouraging foreign investment and capital flow. What is that? ওই ওটাই বলেছে যে গ্লোবাল ইনভেস্টররা ক্রস বর্ডার মানে বর্ডারের বাইরেও ইনভেস্ট করার জন্য একদম ওকে থাকে। কেন? এই কনভার্জেন্সের ফলে তারা ওদের ডকুমেন্ট গুলো বুঝতে সুবিধা হয়, ফলে সেখানে ইনভেস্ট করতে ভয় পায় না। নেক্সট হচ্ছে রেগুলেটরি এফিসিয়েন্সি। হোয়াট ইজ দ্যাট? ইউনিফাইড অ্যাপ্রোচ। ইউনিফাইড অ্যাপ্রোচ মানে ইউনিফাইড মানে একতা, একটা এক ভাব হবে, একটা প্রত্যেকটা এমএনসি যাতে বিভিন্ন রকম স্ট্যান্ডার্ড কমপ্লাই করতে পারে, ঠিক আছে, তাদের মধ্যে যাতে যে সমস্ত বার্ডেন আছে সেগুলো রিডিউস করে দিতে পারে, সমস্ত বাধা পেরিয়ে যাতে এফিশিয়েন্ট ভাবে কাজ করতে পারে। সো তার জন্য কনভার্জেন্স কিন্তু হেল্প করে, কারণ কনভার্জেন্সের ফলেই তারা ইনভেস্ট করছে একে অপরকে, ফলে ফান্ডের কোনো প্রবলেম হচ্ছে না, রেগুলেটরি এফিসিয়েন্সি থাকছে, রাইট? ওকে, ফাইন। সাপোর্টস গ্লোবালাইজেশন। What is that? Convergence aligns systems to meet the needs of an interconnected global economy. এই যে আমরা কনভার্জেন্সের ফলে একে অন্য কোম্পানিতে ইনভেস্ট করতে পারছি, অন্যরা আমাদের কোম্পানিতে ইনভেস্ট করতে পারছে, এর ফলে কি হচ্ছে? গ্লোবালাইজেশন হচ্ছে। মানে কি? আমাদের সুসম্পর্ক বজায় থাকছে অন্য দেশের সাথে, তাই না? একটা ইউনিটি তৈরি হচ্ছে, রাইট? সো ইট ইজ হেল্পফুল। ওকে, নেক্সট আমরা পড়বো বেনিফিট অফ কনভার্জেন্স অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। ওকে, এর কি কি বেনিফিট আছে? সেম লাইক দ্যাট, গ্লোবাল কম্পারেবিলিটি। ফাইন, গ্লোবাল কম্পারেটিভ, এটা আমরা আগেও জানলাম যে আমরা কম্পেয়ার করতে সুবিধা হচ্ছে বিভিন্ন কান্ট্রি ডকুমেন্টের মধ্যে। ওকে, ফাইন। ইনক্রিজ ট্রান্সপারেন্সি। সেম লাইক দ্যাট, রিডিউস কমপ্লায়েন্স কস্ট। সেম আগের পয়েন্টের মতো। অবভিয়াসলি নিড আর বেনিফিটের মধ্যে মানে সিমিলারিটি তো থাকবেই, রাইট? ওকে, বেটার অ্যাক্সেস টু গ্লোবাল ক্যাপিটাল। গ্লোবাল ক্যাপিটাল আনতে সুবিধা হচ্ছে, ঠিক আছে, গ্লোবাল বিভিন্ন দেশের ক্যাপিটাল আমরা গেইন করতে পারছি, মানে কি করে? ইনভেস্ট করে তার উপরে প্রফিট পাচ্ছি, দেন সেটা নিতে পারছি, আর মানে অ্যাক্সেস পাচ্ছি। এটা অ্যাক্সেস করতে পারছি কারণ আমরা তাদের ডকুমেন্ট রিড করতে পারছি, তারা কোম্পানিটা কেমন পারফর্ম করছে সেটা জানতে পারছি। ওকে, ইমপ্রুভড ইনভেস্টর কনফিডেন্স। ইনভেস্টর যারা, তাদের কনফিডেন্সটাকে ইমপ্রুভ করছে এই কনসিস্টেন্ট ট্রান্সপারেন্সির মাধ্যমে। ট্রান্সপারেন্ট রিপোর্ট তারা দেখে একটু বিশ্বস্ত লাভ করছে, মানে একটু তাদের মধ্যে ট্রাস্ট বাড়ছে আর তারা ঠিক মতো ডিসিশন নিতে পারছে, রাইট? ওকে, ফাইন। চ্যালেঞ্জেস এন্ড ডিফিকাল্টিস। ওকে, আমরা জানি যে বিভিন্ন জিনিসেরই খারাপ ভালো দুটো দিকই আছে, দেন এটার কি খারাপ দিক আছে আবার? চলো দেখি। ডিফারেন্সেস ইন ইকোনমিক এনভায়রনমেন্ট। ডিফারেন্স, এই যে ইকোনমিক এনভায়রনমেন্টের মধ্যে ডিফারেন্ট দেখা যাচ্ছে, এবারে ওগুলোকে তো মানে মিসম্যাচ করতে হবে, তাই না? তো সেটা না অ্যাপ্লাই করা একটু হার্ড হচ্ছে, ঠিক আছে, ওর গঠনটা একটু কঠিন। ওকে, ফ্রেমওয়ার্কটা একটু একটু জটিল, ঠিক আছে, তাই অ্যাপ্লাই করা একটু হার্ড টু অ্যাপ্লাই, ঠিক আছে। ওকে, ফাইন। আর কি? রেসিস্টেন্স টু চেঞ্জ। ভাই দেখো, যারা পুরনো স্ট্যান্ডার্ডের সাথে অভ্যস্ত তারা নতুন স্ট্যান্ডার্ড সহজে মানে আপন করে নিতে পারে না, ঠিক আছে, তাদের প্রবলেম হয়। অবশ্যই নতুন নতুন সবকিছুই নিজের আপন করে নিতে প্রবলেম হয়, যে কোনো স্ট্যান্ডার্ড, লাইক যে কোনো কাজের ধরন। তুমি একটা কাজের ধরনে অভ্যস্ত, তুমি এইভাবে কাজ করতে অভ্যস্ত, হঠাৎ করে বললো এরকম রুল এসে গেছে, এরকম করে কাজ করতে হবে, তোমার অসুবিধা তো হবেই, স্বাভাবিক এটা। সুতরাং এটা কি করে? নতুন স্ট্যান্ডার্ড অ্যাডপ্ট করতে প্রফেশনালদের একটু অসুবিধা তৈরি করে, রাইট? ওকে, ফাইন। আর কি? হাই ইমপ্লিমেন্টেশন কস্ট। হ্যাঁ, এটা ইমপ্লাই করা কঠিন তো বটেই, তবে এটা কস্টলিও বটে। হ্যাঁ, এটা যেহেতু একটু এক্সপেন্সিভ, তাই এটা অবভিয়াসলি একটা ডিফিকাল্টিস এর মধ্যে পড়ে। নেক্সট, কমপ্লেক্সিটি।
কমপ্লেক্সিটি, জটিল, বড্ড জটিল তো হবেই। আইএফআরএস যেহেতু বিভিন্ন কিছু, সবকিছুর কথা ভেবে, সমস্ত দেশের কথা ভেবে তৈরি, সমস্ত দেশের ব্যালেন্স, তোমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট বিচার করে আর কি, সব মিলিয়ে টিলিয়ে ঝুলিয়ে সমস্ত কিছুর মেন মেন কিছু জিনিস রেখে এইভাবে তৈরি করা হয়েছে। তো একটু জটিল তো হবে, তো এটা কমপ্লেক্সিটি। তো যেহেতু জটিল, অ্যাপ্লাই করা কঠিন, এই ওই এগুলো আমাদের ডিফিকাল্টি হয়ে যাচ্ছে। আর কি, ল্যাক অফ স্কিল্ড প্রফেশনালস, যেহেতু মানে এটা জন্য ট্রেনিং দেওয়া দরকার, তো এগুলো নতুন এসছে ধরো, এবারে সবাই তো ট্রেন্ড নয়, নতুন জিনিসে সবাই কি করে ট্রেন্ড হবে, সুতরাং তাদেরকে ট্রেন্ড করতে অনেক ব্যাপার আছে। তো এগুলো উম যেহেতু ওই ট্রেন্ড করার টাইমটুকু এবার এখন তো নেই না, সেরকম প্রফেশনাল স্কিল্ড পারসন নেই যারা কিনা একদমই এগুলোর সাথে ফ্যামিলিয়ার বা অ্যাডাপ্ট করে নেবে, রাইট? তো এগুলো একটা ডিফিকাল্টির মধ্যে পড়ছে। আশা করছি আমরা সবকটা পয়েন্ট ক্লিয়ারলি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো প্লিজ কমেন্টে জানিও, আমি অবশ্যই আবার এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? ওকে, নেক্সট, participation of international organization in the convergence process। আচ্ছা, এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো, ঠিক আছে, পার্টিসিপেট করে এই কনভার্জেন্স প্রসেসে। ওকে, যার মধ্যে পড়ছে আইএসবি, ইউ, এটসেট্রা এটসেট্রা। ওকে, আমরা বিস্তারে আরো জানবো, চলো। এইবারে হচ্ছে আমি একটু বোঝাই ভালো করে, ঠিক আছে? দেখো, আইএফআরএস হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আচ্ছা, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা কি সেটা তো জানো, কারণ এটা হচ্ছে একটা রুলস রুলস বা রেগুলেশন, অ্যাকাউন্টিং কিভাবে করা হবে, কেমন কি, কোথায় কি বসবে। আমি যদি অ্যাসেট, আমি যদি ধরো ফার্নিচার লাইবিলিটিতে বসিয়ে দিই, এটা কি ঠিক হবে? না, আমার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের রুল অনুযায়ী এটা তো ভুল। ওকে, ফাইন। দেন, তো আমাদের কিছু রুলস এন্ড রেগুলেশন থাকে, সেগুলো নিয়েই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তৈরি করা হয়। হ্যাঁ, এবার ওই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হয়, ঠিক আছে, যাতে সবাই ওটাকে অ্যাডাপ্ট করতে পারে, মানে বিভিন্ন দেশের কোম্পানি ইন্টারচেঞ্জ করতে পারে নিজেদের মধ্যে, ক্রস বর্ডার কমপ্লেক্সিটি আর কি, নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে, মানে নিজেদের কোম্পানি, একটা কোম্পানি অন্য কোম্পানির উপর ইনভেস্ট যাতে করতে পারে। ওকে ফাইন, ওকে ফাইন, আমি যাতে অন্য কোম্পানিতে ইনভেস্ট করতে পারি, তাই আমার সেই কোম্পানির ডকুমেন্টটা বোঝা দরকার। আর আমি যদি আমার কোম্পানির ডকুমেন্ট অন্যরকম, তার কোম্পানির ডকুমেন্ট অন্যরকম হয়, মানে অন্য দেশের কোম্পানির, ওদের রুলস যদি আলাদা হয়, ওদের ডকুমেন্ট অন্যরকম হবে, দেন আমার জন্য তো ডিফিকাল্ট হয়ে যাবে। দরকার কি ভাই এত সবের, তার থেকে বেটার কি আইএফআরএস, ওকে, আইএএসবি, ঠিক আছে, বা আই, যেটা কিনা আইএএসবি, ওটাই আইএএসসি ছিল, ঠিক আছে, এখন এটা আইএএসবি হয়ে গেছে, দুটোর মধ্যে কিন্তু গোলানোর কোনো কারণ নেই। ওকে ফাইন, এই যে ইনস্টিটিউটটা এটা তৈরি করলো হচ্ছে আইএফআরএস, যাতে বিভিন্ন কোম্পানি নিজেদের মধ্যে, বিভিন্ন দেশ নিজেদের মধ্যে কনভার্জ হতে পারে। ওকে ফাইন ফাইন, নেক্সট, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। দ্য ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ডস, আইএএসবি, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট প্রাইভেট বডি, ঠিক আছে, যেটা কিনা আইএফআরএস ফাউন্ডেশনের মধ্যে পড়ে, রিস্ট্রাকচার হয়েছিল 2001-এ। এটাই আগে ছিল আইএএসসি, যেটা আমি তোমাকে আগে বললাম তোমাদের, ঠিক আছে। ওকে, তারপরে এটা রিপ্রেজেন্ট করে ফুল ডিসক্লোজার, এই ওই করে, ঝামেলা করে, ঠিক আছে, কি কি ঝামেলা করে চলো নেক্সটে দেখি। আচ্ছা, এই আইএএসবি এর কি কি অবজেক্টিভস আছে, এর কাজটা কি? আচ্ছা, এর প্রধান অবজেক্টিভ হলো to develop a single set of high quality, understandable, enforceable global standard, ঠিক আছে, সিঙ্গেল সেট, হাই কোয়ালিটি, আন্ডারস্ট্যান্ডেবল, enforceable গ্লোবাল স্ট্যান্ডার্ড তৈরি করা, ঠিক আছে, যাতে সেটা রিলায়েবল হয়, মানে বিশ্বস্ত হয়, ট্রান্সপারেন্ট হয়, যাতে সবাই বুঝতে পারে, স্বচ্ছতা থাকে, কম্পারেবল হয়, ঠিক আছে, যাতে সব সমস্ত কিছুর সাথে কম্পেয়ার করতে ইজি হয়, ঠিক আছে, যাতে একতা থাকে। ওকে, ফিনান্সিয়াল রিপোর্টিং যাতে এরম ভাবে তৈরি হয়, এটা খেয়াল রাখে হচ্ছে আইএসবি। ফাইন, ও এইভাবেই তৈরি করেছে।
যাতে সবার সুবিধা হয়, সর্বজনীন। ওকে, সর্বজনীন লাভ। To promote rigorous application of these standards across different nation. Okay, ঠিক আছে, ভালো কথা। ঠিক আছে, rigorous application promote করছে। ঠিক আছে, ওই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো যাতে বিভিন্ন নেশনে সমভাবে ইজিলি অ্যাডাপ্টেবল হয়। ঠিক আছে, সবাই যাতে ওটাকে আপন করে নেয়, তাই জন্য ওটা ওইভাবেই তৈরি হয়েছে। ওকে, ফাইন, বুঝলাম। ওকে, to achieve convergence of national standard with IAS, IASB, যাই হোক IASC হবে, আর IF, আর তো এখানে কিছু একটা গড়বড় হয়েছে, এটা এসটা এক্সট্রা পড়ে গেছে। ওকে, IAS আর IFRS, reducing divergent practices। ঠিক আছে, কনভার্জেন্স অফ ন্যাশনাল স্ট্যান্ডার্ড, এটাই তো আমাদের টপিক আজকে, তো এটা করতেই তো সাহায্য করে আইএএসবি মেনলি, রাইট? কনভার্জ করতে, মিক্স করতে। ওকে, ফাইন। টু এনকারেজ অ্যাডপশন অফ ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ওকে, আর ইউনিভার্সালি যাতে অ্যাকসেপ্ট হয় সেই রকম ভাবে সেটাকে এনকারেজ করে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা যাতে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয়। ফাইন। টু সার্ভ দ্য পাবলিক ইন্টারেস্ট বাই ইমপ্রুভিং কনফিডেন্স, যারা ইনভেস্ট করবে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন দেশের, তারা যাতে নিজেদের মধ্যে কনফিডেন্স পায়, তারা তো টাকা ইনভেস্ট করবে। কনফিডেন্স না পেলে তাহলে টাকা ইনভেস্ট করবে কি করে? লস হয়ে যাওয়ার, ঝামেলা হওয়ার ভয় থাকলে বা কিছু, বা তাদের যে কোম্পানির ডকুমেন্টটা বুঝতেই পারছে না সেটার উপর ইনভেস্ট করবে, পরে ভুগবে, দরকার কি? তো যাতে সেটা না হয়, তাদের মধ্যে কনফিডেন্স বাড়ে, তাদের মধ্যে ডিসিশন মেকিং ক্ষমতা বাড়ে। ঠিক আছে, তারা ইজিলি যাতে ডিসাইড করতে পারে মানে যেই কোম্পানির উপর ইনভেস্ট করবে সেই কোম্পানির ডকুমেন্টটা দেখে যাতে বুঝে যেতে পারে যে হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্ট একদম ঠিকঠাক আছে, এটার উপর ফাইনালি ইনভেস্ট করা যাবে। তো এই ডিসিশনটা যাতে সে ইজিলি নিতে পারে, তার জন্য পাবলিক ইন্টারেস্টের জন্য কাজ করে আইএএসবি। ফাইন, এগুলো হচ্ছে আইএএসবি কাজ, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, এই কমিউনিটির কাজ। ওকে, ফাইন। নেক্সট, রোল অফ আইএএসবি। যদিও আমরা ওটা পড়লাম, তাও এটা আরো একটু ভালোভাবে দেওয়া আছে। প্রথমত, এটা আইএফআরএস ফাউন্ডেশনের আন্ডারে কাজ করে। ঠিক আছে, এটা ফুল রেসপন্সিবিলিটি ফর অল টেকনিক্যাল ম্যাটার্স, যা মানে টেকনিক্যাল ম্যাটার হবে তার জন্য ফুল রেসপন্সিবিলিটি নেয় আইএএসবি। ফাইন। ওকে, it develops and issues international financial reporting standards and exposure drafts. এক্সপোজার ড্রাফটসটা কি বিশদে জানবো পরে, আরো চ্যাপ্টার পড়ে আছে, আরো ভালো করে জানবো। ঠিক আছে, মোট কথা এখন জেনে রাখো যে কোনো কিছু অ্যাপ্লাই একদম ফাইনাল করার আগে তার আগের যে স্টেপটা, ওটা তো আমরা যেমন একটা মেসেজ বা মেল পাঠাচ্ছি, সেটা পাঠানোর আগে একবার ড্রাফটে চলে যায়, একবার ধরো কাউকে দিয়ে চেক করাতে চাই, তো সে এখন এখানে নেই, কেটে দিলাম, পরে চেক করাবো, দিয়ে ওটা ড্রাফটে চলে যায়, ড্রাফটে থাকলো, চেক করালাম, দেন সেন্ড করে দিলাম। তো সেন্ড করার আগের মুহূর্ত মানে ফাইনালের আগের স্টেপটা হচ্ছে এক্সপোজার ড্রাফট, রাইট? বোঝা গেছে? ওকে, it approves and issues interpretation prepared by the IFRS interpretation committee. Fine. ওকে, ইন্টারপ্রিটেশন অ্যাপ্রুভ করে। ঠিক আছে, ইস্যু প্রবলেম সলভ করবে। ওকে, তো আর ইন্টারপ্রিটেশন ইস্যু করে আর অ্যাপ্রুভ করে। ঠিক আছে, যেটা কিনা আইএফআরএস এর দ্বারাই তৈরি। ওকে, it sets and follows a due process consulting trustees and the public before finalizing standards. ওকে, এটা কিন্তু ডিউ প্রসেস ফলো করে। ঠিক আছে, ট্রাস্টি যারা আছে তাদের সাথে কনসাল্ট করে যে এটা ঠিকঠাক হচ্ছে তো, ঠিকঠাক হচ্ছে কিনা হেনা তেনা করে তারপরে ফাইনালাইজ করে। ফাইনালাইজ করার আগে এটাকে অনেক স্টেপের মধ্যে দিয়ে যেতে হয়, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটার উপর সবাই বিশ্বাস করবে চোখ বন্ধ করে, সুতরাং এটা এমন ভাবেই তৈরি করতে হবে যাতে এর মধ্যে কোনো খুঁত না থাকে, তো সেইভাবেই তৈরি হয়। এটাই হচ্ছে আইএএসবির কাজ। ওকে,
স্ট্রাকচার অফ আইএএসবি। আচ্ছা, গুলিয়ে ফেলবে না এখানে। আইএএসবি হলো একটা কমিটি বা একটা ইনস্টিটিউশন, একটা বডি, এরকম ভেবে নিতে পারো, ঠিক আছে। এটা এটা একটা সংস্থা। এই সংস্থাটা অ্যাকাউন্টিং রুলস প্রোভাইড করে ইন্টারন্যাশনালি, রাইট, যেটা সবার মধ্যে কনভার্জ হয়, সমস্ত দেশ যেটাকে অ্যাডপ্ট করে নিতে পারে, এরকম একটা অ্যাকাউন্টিং রুলস এই আইএএসবি প্রোভাইড করে। ফাইন, বুঝতে পেরেছো? তাহলে আইএএসবি টা কি। এবার আইএএসবি স্ট্রাকচার কেমন হয়, ওই যে বডিটা ওইটা কিভাবে তৈরি হয় পুরোটা, ঠিক আছে, ওই সংস্থাটা কিভাবে তৈরি হয়। তার মধ্যে 22 জন ট্রাস্টি থাকে, ওকে, 14 জন মেম্বার থাকে, 12 জন যার মধ্যে ফুল টাইম আর 2 জন পার্ট টাইম। স্ট্যান্ডার্ড অ্যাডভাইজারি কাউন্সিল থাকে, 30-এর বেশি জন মেম্বার। হুম। ইফরিক, লাইক, ওকে, এটা 12 জন থাকে। কজন? 12 জন, যারা কিনা ইন্টারপ্রেটস করে, ঠিক আছে, অ্যাপ্রুভ করে, ফাইনাল অ্যাপ্রুভালের জন্য এই 12 জন থাকে, ঠিক আছে। এইভাবে আইএএসবি তৈরি হয়, বুঝলাম। আচ্ছা, আমি যেমনটা বলেছিলাম আইএসবি মধ্যে যে সমস্ত যা কিছু পড়ে তার মধ্যে, মানে যে সমস্ত অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পড়ে তার মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন আছে, দেন ইন্টারন্যাশনাল আইওএসসি, এটা আছে। এবারে এইগুলো সম্পর্কে না বিশদে বলা আছে, এটা কবে গঠন হয়েছিল আর কি কি প্রোভাইড করে, সমস্ত কিছু তুমি একই পাবে, কিছুটা শুধু কখন গঠন হয়েছিল, কিভাবে ওর তৈরি হয়েছে, স্ট্রাকচারটা একটু অন্যরকম ভাবে। তাই এটা আমি আর এক্সপ্লেন করছি না, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, দেন একবার রিড করে নাও, জাস্ট সিম্পল রিড করে নাও, দেন হয়ে যাবে, ঠিক আছে। এটা অত বিশদে জানতে হবে না, শুধু কোনটা কিভাবে তৈরি এটা জানলেই হবে। তাই এটা আমি এখন আর রিডিং করে করে বলছি না, কারণ ভিডিও লং হবে আর আমি তোমাদের কনসেপ্ট বোঝাচ্ছি, তাই তো। এবার এটা যদি বলতে চাই এগুলো সব ভালো করে আবার রিড করে করে বলতে হবে, অনেক টাইম টেকিং। তো এটা যখন বোঝার তেমন কিছুই নেই, শুধু কিভাবে তৈরি সেটা তোমরা একবার রিড করলেই বুঝে যাবে, তাই আমি আর ওটা বোঝাচ্ছি না। আচ্ছা, গ্লোবাল কনভার্জেন্স অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আমরা একটু আগে পড়লাম ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং কনভার্জেন্স, রাইট, এটা তো আমরা চ্যাপ্টারটা পড়ছি, ঠিক আছে। এবার গ্লোবাল কনভার্জেন্স কি, আমরা তো কনভার্জেন্স কি সেটা তো জানলামই, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেটাকে কনভার্জ করা বিভিন্ন দেশের সব মিলিয়ে যাতে একটা গ্লোবালি যেটা অ্যাকসেপ্টেড হবে এরকম কিছু, এটাই গ্লোবাল কনভার্জেন্স। আবার কি, আর কোনো এক্সট্রা কিছু না, যেটা হচ্ছে আইএফআরএস, ঠিক আছে, যেটা ইন্টারন্যাশনালি অ্যাডাপ্টেবল, সমস্ত দেশ যেটাকে মেনে নিয়েছে, কিন্তু আমাদের দেশ না না না, নইব নইব চ, আমাদের দেশ বলেছে আমরা কনভার্জ, কিছু কিছু দেশ কি হয়, আমরা পুরোটা আইএফআরএস মেনে নেব না, আমরা আইএফআরএস এর থেকে কিছুটা নেব, নিজের দেশের কিছুটা রাখবো, দিয়ে আমরা কনভার্জ করব, ওইটা তাদের দেশের হবে, ঠিক আছে, ওটা সবাই যাতে বুঝতে পারে এমনও হবে, আবার নিজেদের দেশের বৈশিষ্ট্যও তারা রাখতে চায়, তো সেইরকম ভাবে মিক্স করে ওরা তৈরি করে। আইএফআরএস যে কেউ আর কি অ্যাডাপ্ট করতে পারে, যে কোনো দেশ সেটাকে অ্যাডাপ্ট করতে পারে, কিন্তু ইগো প্রবলেম, আই মিন ইগো প্রবলেম না, এটা আমি তোমাদের যাতে মনে থাকে তাই বললাম, সেই হিসেবে যে ইন্ডিয়া ধরো, ও চায় না অন্য কোনো কিছু আমরা কেন অ্যাডাপ্ট করব, আমাদের দেশের কিছু তো বৈশিষ্ট্য থাকবে, সেই হিসেবে ও বললো নেই, হাম তো নেই মানেঙ্গে ভাইয়া, হাম তো নেই মানেঙ্গে, ঠিক আছে, আমরা তোমাদের পুরো তো মানবো না, ঠিক আছে, অল্প কিছু মেনে নিতে পারি যাতে বিভিন্ন দেশও বুঝতে পারে, আর আমাদেরও একটু সুবিধা হয়, আমাদের নিজের সুবিধা অনুযায়ী আমরা একটুখানি আইএফআরএস এর থেকে একটু নিলাম, নিজেদের দেশের রুলস একটু রাখলাম, দিয়ে মিক্স করলাম, দিয়ে কনভার্ট করে দিয়ে এই আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বানিয়েছি, ওকে, যেটা ইন্ড এএস নামে পরিচিত, ইন্ড এএস, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, রাইট, ওকে। চলো, গ্লোবাল কনভার্জেন্স এর অ্যাডভান্টেজেস, এগুলো কিছুই নেই, ওটা সেম জিনিস রিপিট হচ্ছে, যে এটা কম্পারেবিলিটি আছে, এটা ট্রান্সপারেন্সি ইমপ্রুভ করে, এটা কস্ট রিডিউস করে, মাল্টিন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে অবশ্যই, ঠিক আছে, অন্য কিছু ক্ষেত্রে না, মাল্টিন্যাশনাল কোম্পানি তো একটু কস্ট দিতেই পারে, যেহেতু ওর পুরো সব দেশে কাজ করবে, স্বাভাবিক। এটা ইনভেস্টরদের কনফিডেন্স বাড়ায়, এটা ক্যাপিটাল মার্কেটের এফিসিয়েন্সি বাড়ায়,
এটা অডিট প্রসেসটা সিম্পলিফাই করে দেয়। এটা আমরা ইউনিক প্রসেস একটা পয়েন্ট বললাম যে অডিট প্রসেস এটা সিম্পলিফাই করে দেয়। ফাইন। আর ফেসিলিটেটস গ্লোবাল ইকোনমিক ইন্টিগ্রেশন, ঠিক আছে, এগুলো আমরা আগেই পড়েছি। ওকে, যে কোনো বাধা থাকতে দেয় না, গ্লোবালি যাতে সবাই মিলে জুলে কাজ করতে পারে, বিজনেস করতে পারে, সেই জিনিসটা রাখে, ইনভেস্ট করতে পারে, সেই জিনিসটা রাখে এই গ্লোবাল কনভার্জেন্স, সেই সুবিধাটা আমাদের প্রদান করে। বুঝলাম। আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস। গ্লোবাল কনভার্জেন্সেরও ডিসঅ্যাডভান্টেজ একই হবে, যে এটা ইমপ্লিমেন্ট করা একটু চ্যালেঞ্জিং, এটা কস্টলিও বটে, এটা ন্যাশনাল কন্ট্রোলের একটু লস হবে, কেননা নিজেদের কান্ট্রি নিজেদের কিছু রুলস বাদ দিয়ে বাইরের আইএফআরএস এর থেকে কিছু রুলস সেটার মধ্যে সেট আপ করবে, তো ন্যাচারালি নিজেদের কান্ট্রির কিছু জিনিস খোয়াতে হবে, সুতরাং ন্যাশনাল লস। ওকে। One size fits all limitation. Global standards may not suit the unique needs of every country or industry. ঠিক আছে, সবার জন্য সুইটেবল নাও হতে পারে, ঠিক আছে, এই গ্লোবাল কনভার্জেশন সবার জন্য সুইটেবল নাও হতে পারে। ছোটখাটো কোম্পানির ক্ষেত্রে তাহলে কেনই বা কনভার্জ করে নেবে, তারা তো শুধু নিজের দেশেই বিজনেস করছে, তাহলে তারা কেনই বা করবে। ওকে, হাই ট্রানজিশন কস্ট, গ্যাপ টু আইএফআরএস, যেটা ট্রানজিশনে কস্টলি তো বটেই। ওকে, লোকাল থেকে আইএফআরএস এ যাওয়া কস্টলি একটু, বোঝা গেল, মানে ওই সমস্ত কিছু রুলস অ্যাডাপ্ট করা একটু কস্টলি। বুঝলাম। আর কমপ্লেক্সিটি অ্যান্ড ইন্টারপ্রিটেশন ইস্যুস, আইএফআরএস কমপ্লেক্সিটি একটু বললাম, জটিল, একটু কমপ্লেক্স ধরনের, এত জটিল বিরক্তিকর এরকম মনে হতে পারে যারা যারা নতুন শিখবে, কারণ আমরা আমাদের দেশের রুলস এর সাথে ফ্যামিলিয়ার, আমরা যখন অন্য দেশের রুলস অ্যাডাপ্ট করবো দেন আমাদের তো একটু কমপ্লেক্সিটি হবেই, স্বাভাবিক, এগুলোই। আর স্টেক হোল্ডার্সদের থেকে আর কি কি করে, রেসিস্টেন্স করে। তো কিছু স্টেক হোল্ডার্স থাকবে এবং যারা নিজেদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের ডকুমেন্ট দেখতেই বেশি অভ্যস্ত, তারা অন্য দেশে এত জটিল একটুখানি, মানে হাজার হোক কনভার্জ করা হয়েছে না আইএফএস থেকে, একটু তো নেওয়া হয়েছে কিছু, এবার সেগুলো বুঝতে তাদের অসুবিধা হবে, তার ডিফিকাল্টির মধ্যে পড়বে, তারা তখন এই কোম্পানিতে তাহলে আমি ইনভেস্ট করবোই না, এরকম কিছু কিছু হতেও পারে। ওকে, তো এগুলোই হচ্ছে, এইটাই ছিল আমাদের সেকেন্ড চ্যাপ্টার, ঠিক আছে। থ্যাংক ইউ আমার পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমি এটাকে খুব সিম্পল ভাবে এক্সপ্লেন করেছি, স্টিল যদি কারোর কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে প্লিজ কমেন্টে জানাও, ঠিক আছে, তাহলে আমি আমি ফিডব্যাক পেলে আমার লেকচারটা কেমন হচ্ছে আমি বুঝতে পারবো, আমি সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব, অবভিয়াসলি ইমপ্রুভ করব। হুম তো তবে তার জন্য আমি জানতে হবে যে আমি কোথায় ভুল করছি, কি ঠিক করতে হবে আরো, তাই জন্য তোমরা প্লিজ কমেন্টে জানিও, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। এক্সাম কাছে আসছে, পুজো ভালোভাবে কাটিয়ে নাও, দেন এক্সাম দেবে। আর অবভিয়াসলি এক্সাম তো 2 বছরেরটা আস্তে 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 4 বছরে নিয়ে যাবে মনে হচ্ছে, সাজেস্ট করব এনএসইউ তে নেভার গো, নেভার নেভার নেভার। ওকে, চলো আজকের জন্য টাটা।